প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 10-এর ভেদ বিষয়ে আলোচনা করব। তো যারা আজকে নতুন আমার ভিডিও শুনছো বা শুনবে, তাদের জন্য বলছি যে এই বিষয়ে তোমাদের যদি ভালো লাগে আমার আলোচনাটা, তাহলে অবশ্যই আমার লাইক করবে, কমেন্ট করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে বারে বারে আমি এই কাজটা করতে উৎসাহিত হই। ঠিক আছে, তাহলে আসল বিষয়ে আসা যাক। তাহলে বিষয় হচ্ছে আমাদের ভেদ। তো ভেদ ইংরেজি বলে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন মানে পরিবর্তন। তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করব সেই সমস্ত চলরাশির কথা যারা একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত, একটার মানের সঙ্গে সঙ্গে অন্যটার মানেরও পরিবর্তন ঘটে। তো তোমরা আগেও এরকম করেছো, এর আগে 6, 7, 8-এর ক্লাসে এগুলোতে তোমরা করেছো যে দুটো রাশি যদি এমন সম্পর্কযুক্ত হয় যে একটি রাশির মানের মানে বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যটাও সমহারে বৃদ্ধি পায়, বা একটা রাশির মান কমার সঙ্গে সঙ্গে যে হারে কমছে সেই হারে যদি অপর রাশিটির মান পরিবর্তন ঘটে সেইভাবে একই রকমভাবে, তাহলে বলি এই রাশি দুটি পরস্পর সরল ভেদে রয়েছে। ঠিক তেমনি আমরা সেক্ষেত্রে এমন প্রকাশ করি কীভাবে না, ধরো দুটো রাশি এ এবং বি, তাহলে এ ভ্যারিজেজ বি, এইভাবে আমরা প্রকাশ করি। যদি এ এবং বি এই রাশি দুটি কীভাবে সম্পর্কযুক্ত না, এ রাশিটা মান যদি ক্রমশ বাড়তে থাকে, ঠিক সমহারে বি রাশিটার মান যদি বাড়ে, তাহলে আমরা লিখি এ ভ্যারিজেজ বি। অর্থাৎ সেখান থেকে লেখা যায় কি না, এ ইকুয়ালস টু কে ইন্টু বি। অর্থাৎ এ এবং বি রাশির মধ্যে কীরকম সম্পর্ক, একটা ধ্রুবক কে দিয়ে গুণ করলে, অর্থাৎ তাদের অনুপাতের মানটা দাঁড়াচ্ছে কে। অর্থাৎ দুটো রাশি সরল ভেদে থাকা মানে তাদের অনুপাতের মানটা ধ্রুবক। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, শূন্য হবে না, অশূন্য হবে, অশূন্য ধ্রুবক। তাহলে দুটো রাশি সরল ভেদে থাকা মানে তাদের অনুপাতটা ধ্রুবক থাকবে, অনুপাতের মান ধ্রুবক হবে। আবার দ্বিতীয়ত ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি, ব্যস্ত ভেদটা কি, ব্যস্ত ভেদ এরকম দুটো রাশি পি এবং কিউ কীভাবে সম্পর্কযুক্ত না, পি ক্রমশ বাড়ছে, পি এর বাড়ার সঙ্গে সঙ্গে যদি ঠিক উল্টো দিক থেকে কিউ রাশিটির মান সমহারে কমতে থাকে, তাহলে আমরা বলি পি ভ্যারিজেজ 1/কিউ। অর্থাৎ পি কিউ পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত বা ব্যস্তানুপাতে আছে বা ব্যস্ত ভেদে আছে আমরা বলি। সেক্ষেত্রেও একই রকমভাবে পি ইকুয়ালস টু অ্যানাদার ধ্রুবক কে ড্যাশ ইন্টু 1/কিউ। অর্থাৎ এই সম্পর্ক থেকে সমীকরণ আনতে গেলে আমরা একটা ধ্রুবক কে ড্যাশ দিয়ে গুণ করি। অর্থাৎ দেখো পি কিউ ইকুয়ালস টু কে ড্যাশ হচ্ছে, একই রকমভাবে কে ড্যাশও হবে একটা অশূন্য ধ্রুবক সংখ্যা। বোঝা গেল? তো তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, দুটো রাশি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণফলটা সবসময় ধ্রুবক হবে। এরকম তুমি এর আগেও বেশ কিছু রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক পেয়েছো। সে যেমন ধরো তুমি করেছো যে গ্যাসের সূত্রে তাপমাত্রা যদি স্থির রাখি, চাপ আয়তনের পরস্পর সম্পর্ক কেমন না, চাপ যদি বাড়িয়ে দিই আয়তনটা কমিয়ে যায়। অর্থাৎ চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনটা সমহারে কমে। তাহলে এইভাবে ব্যস্ত সম্পর্ক পি আর ভি, অর্থাৎ নির্দিষ্ট ভরের একটা গ্যাসের চাপ এবং তার আয়তন, এদের গুণফল ধ্রুবক থাকে। অর্থাৎ এই দুটো রাশি পরস্পর ব্যস্ত ভেদে আছে আমরা বলতে পারি। তো সরল সম্পর্ক আমরা অনেক করেছি, যেমন একটা দুটি ডিমের দাম 10 টাকা, একটি ডিমের দাম 5 টাকা। তার মানে কি, মানে যখনই আমি ডিমের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসছি তার মূল্যটাও কমে আসছে। তাহলে যে কোনো দ্রব্য এরকম করে তার সংখ্যা যত কমবে তাদের মূল্য তত কমবে। তাহলে একটি রাশির সঙ্গে আরেকটি এভাবে সরল সম্পর্কযুক্ত আমরা অনেক বিষয় আমরা দেখতে পাই যারা পরস্পর সরল সম্পর্কযুক্ত। যেমন ধরো তুমি প্রতিদিন 2টি করে আপেল খাও, 10 দিনে তুমি কটি আপেল খাবে, তাহলে 10 দিনে 10 গুণ আপেল খাবে। তাহলে এরকম সম্পর্কগুলো আমরা সরল সম্পর্কযুক্ত বা সরল ভেদে আছে বলে থাকি। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে যৌগিক ভেদের উপপাদ্য। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরকম দুটো সম্পর্ক, ধরো এ বি সি 3টি রাশি এমনভাবে সম্পর্কযুক্ত যে ধরো এর সঙ্গে বি
সরল ভেদে আছে, যখন সি স্থির থাকছে মানে স্থির মানে তার মানটা স্থির আছে, সি এর মানটা অপরিবর্তিত থাকলে যদি এ বি সরল ভেদে থাকে, আবার এর সঙ্গে সি সরল ভেদে থাকবে যখন বি স্থির, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি তিনটি পরিবর্তনশীল চলরাশি যদি হয়, তাহলে যৌগিক ভেদের সূত্রটা আমরা বলতে পারি কি সূত্র? যৌগিক ভেদের সূত্র। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি লেখা যায় না, এ ভ্যারিজ অ্যাজ বি ইন্টু সি, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল যৌগিক ভেদের উপপাদ্যটি কি না, তিনটি চলরাশি এ বি সি এমনভাবে সম্পর্কযুক্ত যে সি যদি স্থির থাকে তাহলে এ বি অর্থাৎ প্রথম দুটো রাশি পরস্পর সরল ভেদে আছে, আবার যদি বি স্থির থাকে তখন যদি এ আর সি সরল ভেদে থাকে, তাহলে আমরা বলতে পারি তিনটি রাশি যখন পরিবর্তনশীল তখন এ ভ্যারিজ অ্যাজ বি ইন্টু সি। আবার এটাকে এভাবেও প্রকাশ করা যায়, সিটা যে সরল ভেদেই থাকতে হবে এমন কোনো কথা নেই, সিটা যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে ভ্যারিজ অ্যাজ 1/c হবে, সেক্ষেত্রে এইখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে b/c হবে। এইভাবে এই সম্পর্ক তুমি এই জিনিসটা তুমি আগেও পেয়েছো। যেমন ওই আমরা জানি কি যে গ্যাস সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, পারস্পরিক সম্পর্ক এইভাবে আমরা রিলেট করতে পারি, এইভাবে আমরা সম্পর্ক করতে পারি। কি সেটা মনে পড়ছে? যে মনে করো একবার যে আমরা জানি কি যে তাপমাত্রা মানে ক্ষেত্রে পরম তাপমাত্রা টি যদি স্থির থাকে, টি স্থির থাকলে পি ভ্যারিজ অ্যাজ 1/v, আবার ভি স্থির থাকলে তখন কি হয় না, বা ভি উল্টোটাও লিখতে পারি, ভি ভ্যারিজ অ্যাজ 1/p লিখতে পারি, ভি ভ্যারিজ অ্যাজ 1/p, আবার ভি ভ্যারিজ অ্যাজ ক্যাপিটাল টি। এই দুটোকে আমরা যদি সম্পর্কযুক্ত করি একসঙ্গে এই যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে, তখন আমরা কি পাচ্ছি না, ভি ভ্যারিজ অ্যাজ 1/p ইন্টু টি, অর্থাৎ এটাকে ভি ইকুয়ালস টু একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, কে অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক, ইন্টু টি/পি হচ্ছে, বা একদিকে নিয়ে এলে pv/t ইকুয়ালস টু কে। এই ওয়েল নোন ফাংশনটা আমরা জানি, এই ওয়েল নোন রিলেশনটা আমরা জানি। এই রিলেশনটা কি বলেছে না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, আয়তন এবং পরম তাপমাত্রা এইভাবে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। যাই হোক, এগুলো অন্য বিষয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু আমার মূল জায়গা থেকে যাই। তাহলে যৌগিক ভেদের সূত্রটা এক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পেরেছি বা করেছি, ঠিক আছে। এরপরে আমরা আসছি যে এই ভ্যারিয়েশন বা ভেদ চ্যাপ্টারে আমরা কত রকমের সমস্যা সমাধান করি। যেমন ধরো এক ধরনের সমস্যা টাইপ 1 কি না, এটা বীজগাণিতিক সমস্যা কিছু। যেমন ধরো দুটো রাশি এ ভ্যারিজ অ্যাজ বি, এ বি এর সঙ্গে সরল ভেদে আছে। এখান থেকে আমি দেখাতে পারবো এর যে কোনো পাওয়ার, ধরো এ কিউব ভ্যারিজ অ্যাজ বি কিউব, এ টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ বি টু দি পাওয়ার এন। এরকম করে সমমাত্রিক সম্পর্কযুক্ত দুটো রাশির মধ্যে আমরা সরল ভেদ দেখাতে পারি। দুটো রাশি এ এবং বি যদি সরল ভেদে থাকে, তাহলে তাদের একই ঘাত তুললে তারাও পরস্পর সরল ভেদে থাকবে। এন ঘাত তুলেছি, এটা ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, অর্থাৎ এটা ভগ্নাংশ হতে পারে, আবার পূর্ণ সংখ্যা হতে পারে, তাদের মধ্যে এই সম্পর্ক থাকবে। প্রমাণ করতেই পারি সহজে। কীভাবে প্রমাণ করবো? এই দিক থেকে এই দিকটাতে ধরো এ ভ্যারিজ অ্যাজ বি মানে কি, এ ইকুয়ালস টু বুঝাচ্ছে এ ইকুয়ালস টু কে ইন্টু বি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন যদি আমরা এই রিলেশনটা ধরো প্রমাণ করতে চাইছি, তখন কী হবে, এ কিউব বাই বি কিউব, কেননা তারা সরল ভেদে থাকবে মানে তাদের অনুপাতটা ধ্রুবক হবে। তা ভাগফল করে নিলাম, দেখা যাক। তাহলে এই জায়গায় মান বসিয়ে দিলে হচ্ছে কী হবে না, কে বির হোল কিউব বাই বি কিউব ইকুয়ালস টু কে কিউব বি কিউব ডিভাইড বাই বি কিউব ইকুয়ালস টু কে কিউব হয়ে গেল, ইকুয়ালস টু ধ্রুবক হয়ে গেল। তাহলে কি দেখাতে পারলাম? দেখাতে পারলাম এই যে এ এবং বি এই দুটি রাশি যদি সরল ভেদে থাকে, তাহলে তাদের ঘন দুটো রাশির ঘন করলেও তারাও পরস্পর সরল ভেদে থাকবে। এরকম করে এন ঘাতের ক্ষেত্রেও তাই সত্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পরবর্তী অংশে আসি।
এরকম করে আরও সমমাত্রিক সম্পর্কযুক্ত রাশিগুলোকে আমরা প্রমাণ করতে পারি। কেমন? যেমন ধরো আমরা দিতে পারি, ধরো এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ রুট এ বি, এইটা প্রমাণ করতে পারি। ঠিক একই রকম করে ভাগ করে এ ইকুয়ালস টু কে বি করে এটাকে বাম দিকে নিয়ে এসে ভাগ করে নাও, দেখাতে হবে ওই ভাগফলটা ধ্রুবক, অর্থাৎ এ ইকুয়ালস টু কে বি আগের মতোই বের করবো এই সম্পর্ক থেকে, লেখার পর যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তারপরে ভাগ করছি এ প্লাস বি বাই রুট এ বি, এর অনুপাতটা কী হয়, এর অনুপাতটা প্রকাশ করার জন্য আমি পুরোটাকে রুটের মধ্যে তুলে দিতেই পারি, ভেতরে এ প্লাস বির হোল স্কোয়ার করতে পারি, আর নিচে এ বি হবে এইভাবে। এইভাবে আমরা স্কোয়ার করে ভাগ করে দেখতে পারি যে অনুপাতগুলো আসছে কিনা। তাহলে এ বাই বি ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, এ বাই বি সমান কে, উল্টো দিকে বি বাই কে ইকুয়ালস টু ওয়ান বাই কে, বি বাই এ ইকুয়ালস টু ওয়ান বাই কে, এগুলো সরল করলে আমরা ভাগ করে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, ভাগ করে দাও নিচে এ বি দিয়ে, ভাগ করলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার বাই এ বি মানে কি এ বাই বি হচ্ছে ইকুয়ালস টু রুট ওভার এ বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ বি মানে কি বি বাই এ প্লাস টু থাকছে, এখানে যদি মান বসিয়ে দেওয়া রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে প্লাস টু, তাহলে এখানে যত রাশি দেখছি সবগুলোই ধ্রুবক, তাহলে ধ্রুবকগুলোর যোগফলটাও ধ্রুবক হবে, ইকুয়ালস টু রুট ওভার অফ কে ড্যাস্ট, যেখানে কে ড্যাস্ট ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে প্লাস টু ইকুয়ালস টু অ্যানাদার ধ্রুবক কে ডবল ড্যাস্ট হতে পারি। তাহলে দেখাতে পারলাম এই দুটো রাশির ভাগফলটাও ধ্রুবক হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ রুট এ বি, এভাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। এরপরে যেমন ধরো কিছু সমস্যা আছে, যেমন ধরো কিছু টাইপ টুতে চলে যাই। টাইপ টুতে আমরা কিছু বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। টাইপ টুতে বাস্তব সমস্যা কীরকম, যেমন ধরো তোমাকে বলা হলো যে 25 জন লোক, আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে তথ্যগুলোকে শুধু রাশিগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখি, কতজন লোক, 25 জন লোক 10 দিনে, মানে এখানে দিন সংখ্যা হচ্ছে 10, কত বিঘা জমি চাষ করতে পারে, জমির পরিমাণ, অ্যাকচুয়ালি বিঘা হচ্ছে জমির পরিমাণ, লিখো জমির পরিমাণ বিঘাতে 10 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে কি জানা গেল, সমস্যাটা কি না 25 জন লোক 10 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 30 বিঘা জমি চাষ করবে কতদিন সময়ে, ধরো 5 জন শ্রমিক। তাহলে এই যে সমস্যাটাকে একে ভেদের সমস্যায়, ভেদের যে নিয়ম সেই নিয়মে আমাকে সমাধান করতে হবে। এই তুমি ত্রৈরাশিক নিয়মে এরকম করেছো, ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক পদ্ধতিতে তোমরা এই সমস্যাগুলো সমাধান করেছো, এক্ষেত্রে ভেদের পদ্ধতিতে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। তাহলে এই রাশিগুলোকে আমি নিয়ে লিখেছি, জন মানে ধরো ম্যান পাওয়ার এম বললাম, দিন মানে ডে বললাম ধরো, আর বিঘা মানে জমির পরিমাণ এরিয়া এ বললাম। তাহলে এখন এই তিনটি যে রাশি যে লেখা আছে, এই তিনটি রাশির পারস্পরিক সম্পর্ক কি হবে, অর্থাৎ সেই যৌগিক ভেদের সূত্রটা আমাকে বের করতে হবে এদের মধ্যে পারস্পরিক সম্পর্কের জন্য। সেটা কি, যেমন ধরো যদি এ বা এরিয়া এটা যদি স্থির থাকে, এটা স্থির থাকলে তখন এম জনসংখ্যা, লোক সংখ্যা আর দিন সংখ্যা, অর্থাৎ কাজের পরিমাণ ঠিক রাখলাম, লোক সংখ্যা আর দিন সংখ্যা, নির্দিষ্ট পরিমাণ কাজ কিছু জন লোক কিছু দিনে করতে পারে, তাহলে লোক সংখ্যা যদি কমিয়ে দিই দিন সংখ্যা কী হবে, বেশি দিনে করতে হবে, অর্থাৎ একদিকে কমলে অন্যদিকে বাড়ছে, তার মানে এম ভ্যারিজ অ্যাজ 1/d। বোঝা গেল কিনা? এরপরে ধরো এম এর সঙ্গে এই সম্পর্ক, এবার এম এর সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করছি, অর্থাৎ তখন ডিটাকে স্থির রাখছি। ডি স্থির থাকলে এম এর সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক, তাহলে বেশি যত লোক লাগাবো আমার বেশি পরিমাণ জমি চাষ হবে, তার মানে একটার সঙ্গে আরেকটা সরল সম্পর্কযুক্ত, সুতরাং এম ভ্যারিজ অ্যাজ এ। তাহলে এখন এই দুটোর মধ্যে যৌগিক ভেদের সূত্র লাগালে আমরা কি পাচ্ছি না এম ভ্যারিজ অ্যাজ এ বাই ডি। ঠিক আছে,
এরকম সম্পর্ক। বা সেখান থেকে লিখতে পারি এম ইকুয়ালস টু কে ইন্টু এ বাই ডি, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমি এই মানগুলো এখানে ইউজ করব, তার জন্যে আমরা তথ্যগুলোকে একটা একটা লাগাই। প্রথম তথ্যগুলো কি দেওয়া আছে, এই তথ্য দেওয়া রয়েছে, এই হচ্ছে প্রথম তথ্য। সেখানে কি দেওয়া আছে না 25 জন লোক 10 দিনে 10 বিঘা জমি চাষ করে। এই তথ্যটি, প্রথম তথ্যটি যদি আমি এখানে বসাই, তাহলে এম এর মান 25, তাহলে 25 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কে ভেদ্রুবক অজানা, এখন এর মানটা হচ্ছে 10 আর দিন সংখ্যাও 10, তাহলে এখান থেকে 10 10 কেটে গিয়ে কে এর মানটা 25 হয়ে গেল। যেই না কে এর মান 25 হয়ে গেল, তাহলে এই সম্পর্কটাকে আমরা ভালো করে জানলাম, কেননা কে ধ্রুবক হলেও তার মানটা আমাদের অজানাই ছিল। তো এখন আমরা এই প্রথম শর্তটা ব্যবহার করে কে এর মানটা পেয়ে গেলাম কত না কে ইকুয়ালস টু 25। এই মানটি আমরা ওই উপরের সম্পর্কটাতে লিখে নিচ্ছি। তাহলে এই সম্পর্কটা আমার জানা আকারে হলো, সেটা হচ্ছে 25 ইন্টু এ বাই ডি। এটা একবার ফ্রেশ করে লিখে নিতে হবে যে এন এর মানটা হলো 25 গুণ কার না এ বাই ডি এর অনুপাতের 25 গুণ। এখন আমার এইটি হচ্ছে প্রশ্ন যে 30 বিঘা জমি চাষ করবে 5 জন লোক, তার জন্য কতদিন সময় লাগবে। তাহলে আমি বসিয়ে দিই। তাহলে এক্ষেত্রে এম এর মান 5 দেওয়া রয়েছে, দ্বিতীয় শর্তের আমি যেগুলো জানা জিনিসগুলো বসিয়ে দিচ্ছি, আর 25 তো আছেই, ইন্টু এ এরিয়া হচ্ছে 30 বিঘা জমি, আর নিচে ডিটাই আমার অজানা, ওইটি বের করতে হবে। তাহলে ডি এর মান কী হবে, কাটাকুটি করে নাও, ওই দ্বিতীয় সমীকরণ নিয়ে চলে আসো, ডিটা এদিকে নিয়ে চলে আসো। তাহলে কি 5D ইকুয়ালস টু 25 ইন্টু 30। সুতরাং ডি এর মান কত হবে না 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 5 25, 5 থেকে 15 মানে 150, তাই তো। তাহলে ডি এর মান দিন সংখ্যা হচ্ছে 150 দিন। 150 দিন সময় লাগবে আমার এই 30 বিঘা জমি চাষ করতে 5 জন শ্রমিকের। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি আরও একটা সমস্যা আসছি। সমস্যা 2 নম্বর সমস্যা বা প্রবলেম নাম্বার 2। কি সেই সমস্যাটা? যেমন ধরো যদি বলা হয় যে দুটো রাশি ওয়াই আর এক্স, এদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াই এর মানটা দুটো অংশ রয়েছে, একটি অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আছে আর অপর অংশটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, তার দুটো অংশ, একটা y1 আর একটা y2 বলছি। এই y1টা ধরো এক্সের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ k1 ইন্টু এক্স, আবার y2টি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেই অংশটির মানটা কি k2 ইন্টু 1/x। তাহলে এইভাবে ওয়াই আর এক্সের সম্পর্ক থেকে আমরা একটা লিখতে পারি, যেখানে k1 k2 এগুলো ভেদ্রুবক। ঠিক অ্যাজ ইউজুয়াল আমাকে লিখতে হবে k1 k2 ভেদ্রুবক, মানে অশূন্য ভেদ্রুবক লিখতে হবে। এই সম্পর্কটি আমার জানা গেল। এরপরে শর্ত দেওয়া রয়েছে। 1 নম্বর শর্তে বলা হয়েছে যে এক্সের মানটা 1 হলে ওয়াইয়ের মানটা -1 হয়। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে এক্সের মানটা 3 হলে ওয়াইয়ের মান হয় 5, ওয়াইয়ের মান হয় 5। তাহলে এই যে শর্তগুলো আমরা এখানে বসাতে পারি, এই যে ওয়াইয়ের মানটা আমি ওয়াইয়ের সম্পর্কটা আমরা বের করেছি, লিখেছি, এইখানে এই শর্তগুলো বসাচ্ছি। বসিয়ে আমার উদ্দেশ্য এই অজানা k1 k2 মানটা নির্ণয় করা। তাহলে কি সম্পর্ক পাচ্ছি আমরা, লক্ষ্য করো, 1 - 1 বসালে এটা -1 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এখানে 1 বসাচ্ছি এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু জাস্ট k1 k2ই হবে, কেননা এক্সের জায়গায় 1 বসাও যদি, k1 ইন্টু 1 মানে k1, আর এখানে এক্সের জায়গায় 1 বসালে 1/1 মানে k2ই হচ্ছে। তাহলে k1 আর k2র যোগফলটা হচ্ছে -1। এরপরে ধরো আমি নেক্সট বসাচ্ছি, এই 3 বসাচ্ছি, তাহলে ওয়াইয়ের মান 5 বলে দেওয়া হয়েছে, তাহলে এক্সের মান 3, তার মানে k1 ইন্টু 3
মানে 3k1 প্লাস 1/3 ইন্টু k2। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা কি নির্ণয় করব? ধরো একটু সরল করলে কি 15 = 9k1 প্লাস k2 হচ্ছে। এখান থেকে এই দুটো সমীকরণ সমাধান করে k1 k2-র মান বের করব। তাহলে k1 কত হচ্ছে, k2 কত হচ্ছে, এগুলো তোমরা করো। করে এই জায়গায় k1 k2-র মান বসালে y আর x এর মধ্যে সম্পর্ক পাওয়া যাবে, ওইটাই তোমাকে নির্ণয় করতে হবে। দেখো খুব সহজেই তুমি করতে পারবে। ধরো k2টা মাইনাস করে দিলেই কি হচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ বলো। এটা যদি এটা থেকে বাদ দিয়ে দাও, k2টা বিয়োগ হয়ে যাচ্ছে, 9 থেকে k1 বাদ দিলে 8k1 থাকছে। 8k1 = তাহলে কত দাঁড়াচ্ছে, এটা বাদ দিচ্ছি, মানে এটা হলো কি 16 হবে। সুতরাং k1 এর ভ্যালু হচ্ছে 2। k1 2 হচ্ছে। k1 যদি 2 হয়, k2-র মান হবে -3, তাহলে k2-র মান হবে -3। একটু সরল করে নাও, দেখতে পাবে যে k1 এর ভ্যালু 2 আর k2-র ভ্যালু -3। সুতরাং তোমাকে প্রশ্ন করা হয়েছিল কি যে y আর x এর সম্পর্কটি নির্ণয় করো। তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে, y = হবে k1x মানে 2x প্লাস k2 মানে -3, তাহলে -3 করে দাও, ইন্টু 1/x। এটাই হচ্ছে y আর x এর পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আর একটা সমস্যা আমরা আসছি, প্রবলেম নাম্বার 3। এই প্রবলেমে তোমাকে বলা হয়েছে, ধরো তোমাকে বললো যে একটি গোলক, যে গোলকের আয়তন ও তার ব্যাসার্ধের সম্পর্ক নিয়ে, গোলকের আয়তন ও ব্যাসার্ধ, আয়তনকে যদি ভি অক্ষর দ্বারা প্রকাশ করি আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি, বলা হয়েছে সম্পর্কটা না ভি ভ্যারিয়েজ আর কিউ, অর্থাৎ একটি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। এই অবস্থায় বলেছে যে কতগুলো নিরেট ধাতব গোলক গলিয়ে একটা বড় গোলক বানানো হলো। সেই গোলকগুলোর ব্যাসার্ধ ধরো যাক, প্রথম গোলকটার R1 যদি বলি, তার ব্যাসার্ধ হচ্ছে ধরো দেওয়া রয়েছে 1.1-2 ডেসিমিটার, যাই হোক একক, এত একক। আর R2 অর্থাৎ দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ, তার ধরি আয়তন যদি V1 বলতে পারি, আর দ্বিতীয় গোলক R2 তার ব্যাসার্ধ হচ্ছে 2 একক, তার আয়তন ধরা যাক V2। আর R3 3 নম্বর গোলকটি, নিরেট গোলকটি ধাতুর তৈরি, একই ধাতুর তৈরি সবাই তো, এবং হোমোজিনিয়াস মেটেরিয়াল, তাহলে সেক্ষেত্রে ধরো দেওয়া আছে 2.1-2 একক হলে তার আয়তন V3। তাহলে এই তিনটি ধাতব গোলককে গলিয়ে আমরা একটি বড় গোলক বানালাম। তাহলে ওই গোলকের ব্যাসার্ধ কত হবে, কত একক হবে? তাহলে আমরা এই সম্পর্কে বসিয়ে দিতে পারি। বসালে কি দাঁড়াচ্ছে, তাহলে V1 = এখানে একটা ধ্রুবক নিয়ে কে ধ্রুবক গুণ করে দিচ্ছি, k ইন্টু R1 কিউব। R1 বলতে এখানে 1.1-2 এর কিউব, 1-2 এর কিউব মানে কি 2-1-2 3-2, 3-2 মানে 27, তার কিউব যদি করি 27-এর 8 হচ্ছে। এরপরে V2 = k টাইমস অফ কি হবে, 2 এর কিউব মানে জাস্ট 8 হবে। আর V3-র মান কি হবে, V3-র মান হবে 2.1-2 মানে 4-5-2, মানে এটা 5-2, তাহলে 5-2 এর কিউব করলে 5-5 25, 5 125/8। তাহলে এই তিনটি যে নিরেট গোলক রয়েছে ওদেরকে গলিয়ে একেবারে ভালো করে গলিয়ে নতুন আরেকটা গোলক বানানো হয়েছে। তাহলে তার আয়তন যদি আমি V' বলি, V' অবশ্যই এই তিনটি গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হবে, V2 + V3-র সঙ্গে সমান হবে। তো এখন এগুলো যোগ করলে কত দাঁড়াচ্ছে, তাহলে দেখো এদের 8 লসাগু হবে, এটা যদি যোগ করে দাও, এইগুলো আমরা যে পেয়েছি যোগ করে দাও, তাহলে V'-এর মান কী করে পাবো, এগুলো তিনটে যোগ করে দাও, এখানে কেটা কমন নিয়ে 1-এর 8 লসাগু হয়ে যাবে ওদের। 8 হরে থাকলে উপরে 27, 28 64, মানে 27 + 64 + 125, এই হচ্ছে
তাহলে টোটাল আয়তনটা কি দাঁড়াবে হিসেব করে দেখো। 27 আর 64 যোগ করলে কত হচ্ছে, তার সঙ্গে 125 যোগ করো, তাহলে 7 4 11, 5 16, 16 6 হাতে থাকছে 1, 3 6 3 9 2 11, 11 1 হাতে 1 2, তাহলে 216, নিচে 8, এত ইন্টু কে। এটা দেখো একটা পূর্ণ ঘন সংখ্যা এসে গেছে, কেননা এটা 6 কিউব বাই 2 কিউব, মানে 6 বাই 2 হোল কিউব লিখতে পারি, তার মানে 3 কিউব হচ্ছে, অর্থাৎ নতুন গোলকটার ব্যাসার্ধ হবে 3 একক। হয়ে যাচ্ছে, 2 3 6 কেটে দিলে, তাহলে 3 কিউব হচ্ছে, অর্থাৎ ভি ড্যাশ ইকুয়াল দাঁড়ালো কত না 3 কিউব, কে ইন্টু 3 কিউব। তাহলে 3 কিউব, দিস ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু 3, অর্থাৎ নতুন গোলকটার ব্যাসার্ধ হবে 3 একক। বোঝা গেল? ঠিক আছে, ওকে। তা তোমরা এই বই থেকে বিভিন্ন রকম সমস্যাগুলো যত করতে থাকবে তত দেখবে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আর এই প্যাটার্ন ছাড়া তোমার সিলেবাসের মধ্যে কিন্তু নতুন আর কিছুই নেই। ঠিক আছে, ওকে। তাহলে আরও ভালো ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, হ্যাঁ, দেখবে আরও আত্মবিশ্বাস পাচ্ছ।